আজকে থেকেই 30 লক্ষ, প্রথম দফায় অন্তত 30 লক্ষ বা তারও বেশি মানুষের ভাগ্য নির্ধারণ হতে চলেছে, যাদের সঙ্গে 2002 এর ম্যাপিং করতে পারেনি নির্বাচন কমিশন। আপনারা জেনে গিয়েছেন যে এখনো পর্যন্ত 58 লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ, প্লাস 1.25 কোটি থেকে 2 কোটির কাছাকাছি, অনেকে বলছেন সংখ্যাটা 1.5 কোটি, এদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে। আমি আপনাদের সামনে বলেছিলাম যে প্রথম দফায় 30 লক্ষ বা 30,20,000-এর কাছাকাছি আনম্যাপড হওয়া মানুষ, যাদের সঙ্গে যাদের নিজেদের নাম নেই, যাদের পরিবারের নাম নেই, যারা হাওয়া থেকে হঠাৎ করে পড়ে গেছেন, এই রকম যাদের লোক, তাদেরকে আজ থেকে কমিশন তাদেরকে 7 দিনের সময় দিচ্ছেন এবং কোথায় তাদের কি কি তথ্য প্রমাণ নিয়ে যেতে হবে সেই সমস্ত বলে দেবেন। তাদের মধ্যে ওইখানে গিয়ে প্রমাণ করতে হবে যে তারা বৈধ নাগরিক, তা না হলে কিন্তু এই 30 লক্ষ ওই 58 লক্ষের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে সংখ্যাটা প্রায় 1 কোটি ছুঁই ছুঁই হয়ে যাবে। আর এই রকম যখন পরিস্থিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরলেন বিদেশ থেকে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অদ্ভুত একটা স্টাইল রয়েছে, সেই স্টাইলটা হচ্ছে তিনি ফাঁকা মাঠ, গোলকিপার থাকবে না, কোনো অপোনেন্টের প্লেয়ার থাকবে না, শুধু একটা বক্স থাকবে, থাকবে তার সৈন্য সাথী পুলিশ, তিনি নিজেই ড্রিবল করবেন, নিজেই কাটাবেন নিজেকে, তারপরে এদিক ওদিক করে ব্যাক ভলি মারবেন, ফ্রন্ট কিক মারবেন, মেরে একেবারে গোলে বল জড়িয়ে দেবেন এবং তারপর থেকে সমর্থকরা হাততালি দিয়ে বাহ বাহ বলে চিৎকার করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও 10 গোল দিলেন একেবারে ফাঁকা মাঠে, যেমনটা তিনি প্রত্যেকবার দিয়ে আসেন। তিনি বলছেন যে মুখ পুড়ে গেছে বিজেপির, এ তো যে মানে 2% হয়েছে, মানে ওই 28 লক্ষ না 20 লক্ষ মৃত ব্যক্তির নাম হয়েছে, এ তো এমনিই হয়। মানে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি খুশি? এই প্রশ্নটা আমি করলাম। তৃণমূল কংগ্রেস কি তাহলে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যা এসআইআর হয়েছে তা নিয়ে কি খুশি? দয়া করে এই উত্তরটা তৃণমূল কংগ্রেসের যদি কেউ মুখপাত্ররা অফিসিয়াল থাকেন, এই উত্তরটা তাদের অফিসিয়াল পেজে যদি জানিয়ে দেন, আমরা পরে রেফারেন্স করব। যদি আপনারা এরপরে মাঠে নামেন তাহলে বুঝবো যে আজকে নিজেদের কনফিডেন্সটাকে চাপতে, মানুষকে মানে যাতে মানুষ ঘাবড়ে না যায় আপনাদের সমর্থকরা, সেই জন্য এই কথা বলতে হলো। আজকে শোনাবো সবটা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। প্রথমেই আপনাদের সামনে একটি করজোড়ে নিবেদন, এবং আমি ক্ষমা প্রার্থীও বলতে পারেন, যে আপনারা দেখেছেন আমার চ্যানেলে 2টি অ্যাড আসে, প্রমোশনাল অ্যাড, যেটা ইউটিউবের কোলাবোরেশনের মাধ্যমেই আমার আসে, সেটা আমাকে করতে হয়েছে, সেটা আমি করেছি। তার জন্য আপনাদের কাছে আমি আরো একবার ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। এইটুকু হয়তো চ্যানেলের মানে চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এই অল্প কিছু করতে হয়। আমি এই ডিটেল সম্পর্কিত একটি তথ্য মেম্বার্স অনলি ভিডিওতে নিয়ে আসবো। এখান থেকে আমি মানে কি কন্ট্রাক্ট হয়েছে, কেন আমি এটা করলাম, সব বিস্তারিত বলবো। যারা ইন্টারেস্টেড শুনতে পারেন, আমি কয়েকদিনের মধ্যে আপলোড করছি। এনিওয়ে, এবার আমি চলে আসি। প্রথমে আমি শোনাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি ঠিক কি বললেন, একবার শুনুন তো। সম্ভবত 14ই ফেব্রুয়ারি, এটাকেই ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা বাংলাকে খাটো করে, ছোট করে, অনুপ্রবেশকারীদের আতুরঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশে থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন যখন হয়, 1.5-2% এমনি বাদ যায়। তো এবারেও যে 24 লক্ষ ডেট বেরিয়েছে, সেটা দেখা গেলে 2%, সেটা অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায়। বাট নো ম্যাপিংয়ের কেসগুলো হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে, কেউ অন্য জায়গায় শিফট করেছে, কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না। এই যে কেসগুলো রয়েছে, এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন নিয়ে ক্লেম ফাইল করা হবে, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে, হিয়ারিংয়ের বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্টে। এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা এসআইআর করতে চেয়েছিল, তারা মুখ ফুটে করেছে এবং তাদের ষড়যন্ত্র সর্বতভাবে ব্যর্থ। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল, বাংলাদেশকে আতুরঘর করে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে, ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উপবাস করে ক্ষমা চাওয়া। শুনলেন? আমার বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন তিনি ধরে রাখতে পারবেন তো? মানে ওই 14ই ফেব্রুয়ারি যখন একদম তালিকাটা প্রকাশ পাবে তখন তিনি ধরে রাখতে পারবেন তো? তিনি বলছেন যে বিজেপির নেতা, অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীকে বলতে চাইছিলেন যে 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী মোটামুটি যেটুকু মনে আছে 1 কোটি বাংলাদেশি রোহিঙ্গারা থাকে এরকম বারবার বলেছেন, এবং সেটাই কার্যত প্রমাণের পথে। এখনো যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমরা বলবো না। তার কারণ হচ্ছে এই যে আনলিঙ্কড
30 লক্ষ, প্রথম দিনই 30 লক্ষ, তারপরেও এখনো প্রায় 1,50,00,000 কাছাকাছি সন্দেহভাজনের তালিকায় যারা রয়েছে তাদেরকে শুনানিতে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখানে আপনারা বলবেন যে তৃণমূল কংগ্রেসের তো ডকুমেন্ট রেডি, তাদেরকে ডকুমেন্ট দিয়ে প্রমাণ, বিভিন্ন রকমের ডকুমেন্ট দিয়ে দেবে। এইখানেই হচ্ছে আসল খেলা। এই খেলাটা নির্বাচন কমিশনকে লড়তে হবে। এমনিতেই দেখুন একটি মামলা হয়েছে, এই মামলা সম্পর্কে আমি আপনাদের সামনে অবহিত করে রাখি যে এসআইআর এর জন্য, এসআইআর প্রক্রিয়ার নথি হিসাবে ওবিসিদের যে ওবিসি মানে 2010 সালের পর থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার এক বছর আগে থেকে এবং তার আসার পর থেকে যারাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা তো এমনিতেই বাতিল হয়ে গেছে, আপনারা জানেন। তার কারণ ম্যাক্সিমাম সেখানে সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই প্রায় দিয়ে দিয়েছেন, আর খুব অল্প কিছু হিন্দুদের, মানে সংখ্যাটা এরকম আমার মোটামুটি যেটুকু মনে রয়েছে 20% আর 80%, সংখ্যালঘুদের 80% হয়তো হিন্দুদের বা অন্যান্য সমস্ত কাস্ট মিলে 20% করেছেন। তো এইটা বাতিল হয়ে গিয়েছিল হাইকোর্টে। নতুন একটি মামলা হয়েছে যে এই যেটা বাতিল হয়ে গেছে এই বাতিল কাগজপত্রগুলো যেন নথি হিসাবে এসআইআর প্রক্রিয়াতে দেখাতে না পারে, সেই এটা গ্রহণ হয়েছে হাইকোর্টে, সেটা নিয়ে শুনানি হবে। এটা আটকে গেলে তৃণমূল কংগ্রেসের খেলা অনেকটা শেষ হয়ে যাবে, কারণ এটা দিয়েই তৃণমূল কংগ্রেস বাঁচার চেষ্টা করবে। আমি ঠিক এই জায়গায় আপনাদের সামনে না আনন্দবাজার পত্রিকার কয়েকটা দুটি স্ট্র্যাঞ্জার আপনাদের সামনে পড়ে শোনাবো, যেটা আমি বলেছি সেটাই আপনাদের সামনে একবার পড়ে শোনাবো। আপনারা দেখুন, শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। 2002 সালে ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি 30,59,273 জন ভোটার। ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের। কোথায় কখন শুনানি হবে তার নোটিশেই বলে দেওয়া হবে। বুঝতে পেরেছেন, 7 দিনের মধ্যে তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। আমি জানি যে হয়তো বিভিন্নভাবে আবারও তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে এখানে, কিন্তু এইখানে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত সেটাই দেখার কথা। পরের স্ট্র্যাঞ্জারটা দেখুন, নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরো 1 কোটিরও বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণীতে রয়েছে 1,36,00,000 ভোটার, সংখ্যাটা আমাদের কাছে যা হিসাব রয়েছে এর থেকে বেশি। তাও যদি ধরে নি 1,36,00,000, তাদের নামও খসড়া তালিকায় রয়েছে। তবে তাদের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকেছে কমিশনের, সেই কারণে তাদের তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিকরা বা বিএলওরা। যাচাই প্রক্রিয়ার পর যে সমস্ত ভোটারদের নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না, কেবল তারাই শুনানির জন্য ডাকা হবে। বুঝতে পেরেছেন, প্রথমে বিএলওরা যাবে, সন্দেহ দূর হয়ে গেলে ভালো, যদি না হয় তাহলে তাদেরকে শুনানিতে গিয়ে প্রমাণ করতে হবে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন তার সঙ্গে এটার কোনো মিল নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 2%, কোথায় 2%? এ তো 30% এর হিসাব চলে আসছে মশাই। আপনি একটু হিসাব আপনারা একটু করে বলবেন তো আমাকে, যে পশ্চিমবঙ্গের ভোটার হচ্ছে 7,60,00,000 কাছাকাছি, আর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 58 লক্ষ খসড়া তালিকাতে বাদ পড়েছে, আর সন্দেহভাজনের তালিকায় আরো 1.5 কোটি কিংবা 2 কোটি, অর্থাৎ সংখ্যাটা প্রায় মানে সব মিলিয়ে মানে 2.5 কোটির কাছাকাছি। এই 2.5 কোটিটা আপনারা একটু হিসাব করে বলুন, 2.5 কোটি সন্দেহভাজন মানুষ টোটাল ভোটার 7,60,00,000 কত পার্সেন্ট হয়? আমার হিসাবে তো এটা 30% কাছাকাছি হচ্ছে বা একটু বেশি হচ্ছে। এই হিসাবটা করে দেখবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে 2% পেলেন? তিনি শুধু মৃত ভোটারটাকেই ধরলেন কেন? মৃত ভোটার ছাড়া বাকিগুলোকে তিনি আর কি কনসিডার করবেন না? নাকি এই 15 বছরের বাবা হয়ে যাওয়া কিংবা 20 বছরের বাবা এবং ছেলে এবং ঠাকুরদার বয়সের ডিফারেন্স 20 বছর, এটাও তিনি গ্রান্ট করে দিচ্ছেন। যাই হোক, এবার আসল খেলাটা শুরু হবে, কিন্তু আসল খেলার আগে আমার খুব ইন্টারেস্ট যাচ্ছে যে বেশ কিছু তথ্য এখানে না দিলে না মানে ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যাবে। মেবি নট ডিরেক্টলি রিলেটেড টু এসআইআর, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতদিন একটা সম্মেলন ছিল, ব্যবসায়ী সমিতি সম্মেলন। সেখানে মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবসায়ীদের কিংবা এন্টারপ্রেনারদের নিয়ে এসে একটা বৈঠক করলেন। করে কি বললেন জানেন? যেটা বললেন না, আপনার মানে যদি একটু মানে কি বলবো সুবুদ্ধি যদিও একটু থেকে থাকে, তাহলে ভাববেন যে ইনি মুখ্যমন্ত্রী আমাদের, যিনি ওই ব্যবসায়ী সম্মেলনে দাঁড়িয়ে তিনি এনকারেজ করছেন আবারও টুল নিয়ে ঘুগনি বাড়ি থেকে মায়ের কাছ থেকে ঘুগনি তৈরি করে স্টেশনে স্টেশনে বিক্রি করার জন্য পশ্চিমবঙ্গের যুবকদের তিনি অনুপ্রাণিত করছেন ওই সম্মেলন থেকে। একবার শুনুন যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যদি এই রকম রাজনৈতিক একটি দলকে যদি আমরা গণতন্ত্রের বাইরে যদি বার করে দিতে না পারি সংবিধান মেনে, তাহলে বুঝতে পারছেন মানে আর কি বুঝবেন? বক্তব্যটা শুনুন না একবার। এই সাহায্যগুলো পাবেন, ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান।
কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি, অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন, আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। শুনলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় স্বপ্ন আরে স্বপ্ন দেখাতে তো টাকা লাগে না। এমনি রাজনৈতিক নেতৃত্বদের কাজই হচ্ছে স্বপ্ন দেখানো। সে পূরণ করতে পারেন কি না পারেন আলাদা ব্যাপার, কিন্তু এত নিচে নাবতে 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 স্বপ্নটাও পর্যন্ত হারিয়ে ফেলেছেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা যেন স্বপ্ন পর্যন্ত দেখতে না পারে, সেটুকু পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে। তাদের স্বপ্ন বলতে একটাই, সেটাকেও নির্দিষ্ট করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, যে তুমি এইচএস পড়ো, তুমি এইচএস এর পরই পড়াশোনা ছাড়ো, কিংবা তুমি গ্র্যাজুয়েট করো, মাস্টার করো, ইঞ্জিনিয়ারিং করো, তুমি মায়ের কাছ থেকে ওই হাঁড়ি কড়ায় জোগাড় করো আর ঘুগনি নিয়ে স্টেশনে বিক্রি করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কথাটা বলা হবে কেন? কেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই কথাটা বলবেন? কেন তিনি উচ্চারণ করবেন? এই জন্য তো মুখ্যমন্ত্রী কেন, এই জন্য কিছুর প্রয়োজন হয় না। একজন মানে যিনি কিছু জীবনে অনেক ক্ষেত্রে করতে পারেননি, পড়াশোনা করতে পারেননি অর্থনৈতিক অভাবে, তিনি ঘুগনি মানে এই প্রফেশনটা কেউ এমনি বেছে নেন না। রাস্তার মোড়ে চপ ভাজার প্রফেশনটা কেউ ইচ্ছাকৃতভাবে বেছে নেন না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হলদিরামও তো ফর এক্সাম্পল চপ ভাজে, তারা তো কোটি কোটি ইনকাম করে, কিন্তু তাদের কোটি কোটি টাকা রয়েছে, ওই টাকার মধ্যে ওই মাছের তেলে মাছ ভেজে তারপরে ইনকামটা তারা করে। তো যাই হোক, আমি এখানে আপনাদের সামনে অনেক ঘটনা বলতে পারি, কিন্তু শুধু পশ্চিমবঙ্গের অবস্থাটা আপনাদের সামনে বলছি। মেসি তো ঘটনা দেখে নিয়েছেন, মেসি ফিরে গেছেন, ফিরে গিয়ে তিনি ভারতবর্ষে ঘোরা স্মৃতিগুলো তুলে ধরেছেন, আপনারা সবাই জেনে গিয়েছেন। তার মধ্যে দিল্লি, হায়দ্রাবাদ, মানে মুম্বাই, হায়দ্রাবাদ সমস্ত ছোট ছোট ফুটেজ তিনি দিয়েছেন, মিষ্টি মধুর ভারতের সঙ্গে সম্পর্কে তিনি স্মৃতি দিয়েছেন। অথচ কলকাতাটাকে তিনি অ্যাভয়েড করে গেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের গর্ব, ভারতের গর্ব বলে তৃণমূল কংগ্রেস পতাকা নেড়ে মানে নাড়িয়ে যায় এবং আপনাদের মনে দোলা দিয়ে যায়, সেই মেসি পর্যন্ত প্রত্যাখ্যান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাত্র মানে আধ ঘন্টার সফরে তিনি বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গ একটু আলাদা। আর আমরা এত বছর থেকেও আমরা বুঝতে পারছি না যে পশ্চিমবঙ্গটা রাজ্য ছেড়ে দিন, মানে অন্য দেশ ছেড়ে দিন, ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে আলাদা হয়ে গিয়েছে। এটা আর তো বোঝার সময়ও নেই। আর আপনি বুঝলেও এরপরে পরিবর্তন করলেও এত সহজে ওই ভাবছেন যে সবটা পরিবর্তন হবে, হয় না। এই যে মানে ভগবানকে নিয়ে আসলেও এত সহজে আর পরিবর্তন করে আপনার মুখের সামনে সোনার চামচে আর কেউ ধরতে পারবে না, যে অবস্থা আমরা কবর নেওয়ার নিজেরাই খুঁড়ে ফেলেছি। যাই হোক, ঠিক আছে, এবারে কবরের গর্তটা ঠিক কত বড় হয় তার উপরে ডিপেন্ড করছে যে আমরা কত তাড়াতাড়ি সেখান থেকে উদ্ধার পাবো। আমি একটা লাস্ট বক্তব্য বলে এখানে পর্বটা শেষ করার চেষ্টা করব। যে তৃণমূল কংগ্রেসের দলটা আপনারা একবার দেখুন। কীর্তি আজাদ সংসদ ভবনের মধ্যে বসে সিগারেট খাচ্ছেন। অনুরাগ ঠাকুর আগেই বলেছিলেন যে তৃণমূলের সাংসদরা সিগারেট খান, আর গতকাল সেটা ক্যামেরাতে ধরা পড়েছে, সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে, বিজেপির তরফ থেকে শেয়ার করা হয়েছে, অমিত মালবিয়া শেয়ার করেছেন। আপনি এই ভিডিওটা একবার দেখুন। কীর্তি আজাদ তিনি সিগারেট খাচ্ছেন কোথায়? পবিত্র স্থান, আইন তৈরি হয় যেখানে, সেখানে বসে দেখুন একবার। उन्होंने कहा हमें आप इसको मत डालिए, हमको जिसको भी देना होगा बॉन्ड में देने। और तो मेरे पास पूरा रिकॉर्ड है सर, रीजनल पार्टी को भी अच्छा पैसा मिला है थ्रू बॉन्ड। मैं तो खोलना नहीं चाहता। बीजेडी को मिला है, टीएमसी को मिला है, भारत राष्ट्र समिति को मिला, सबको मिला है। लेकिन सर बड़ा सवाल दूसरा है, आपकी जितनी साख होगी वैसा पैसा मिले। पटना में हम लोग काम करते पुराने समय में सर। तो দেখলেন, আমার মনে হয় এরপরে আর এক্সপ্লেন করার কিছু নেই। এরপরে আমাদের আর এক্সপ্লেন করার কিছু নেই। এইটুকু ন্যূনতম আমরা জানি যে স্কুলের মধ্যে বসেও সিগারেট বা বিড়ি খাওয়া যায় না, এইটুকু আমরা জানি। এইটুকু ন্যূনতম জ্ঞান বুদ্ধি এটা স্কুলে পড়তে হয় না, স্কুলের বইয়ে কোথাও লেখা থাকে না যে স্কুলের মধ্যে বসে সিগারেট খাবে না। আর সেই কারণে সংবিধানেও বোধহয় কোথাও লেখা থাকে না যে ওখানে বসে সিগারেট খাওয়া যাবে না বা মদ্যপান করা যাবে না। এটা লেখা থাকে না, তার কারণ কিছু জিনিস মানুষ এমনি নিয়ে জন্মায়।
কিন্তু তৃণমূল কংগ্রেস করলে যে সবকিছু বিসর্জন দিয়ে দিতে হয়, এটা তো পশ্চিমবঙ্গ কেন ভারতের মানুষ দেখে অবাক হয়ে যাচ্ছেন। মানে লিওনেল মেসি পর্যন্ত মানে আধ ঘন্টার বেশি কলকাতাতে টিকতে পারলো না। তো জানি না আমাদের ভগবান কি রক্ত মাংসে তৈরি করে রেখেছে যে আমরা এত কিছু অত্যাচার অনাচার সবকিছু সহ্য করে চুপচাপ বাড়ির মধ্যে রয়েছি, আর সন্ধ্যেবেলা হলে একটু সিরিয়ালটা খুলে নিয়ে তারপরে ব্যাস শীতের মধ্যে একেবারে সুন্দরভাবে ঘুম দিয়ে পরের দিন কোনো স্বপ্ন না দেখে আবার উঠে পড়ে পরের দিন যা হোক করে একটা গতানুগতিক জীবনের চালাচ্ছি। আর ভবিষ্যতের প্রজন্ম যারা ছোট্ট ছোট্ট বাড়ির বাচ্চা রয়েছে তাদের জন্য নরকের কার্যত ভবিষ্যৎ রেখে যাচ্ছি আমরা। একটু জাগুন, একটু জাগুন। আর কেউ জাগাতে পারবেন না। মানে কুম্ভকর্ণও এত ঘুমাতো না। পশ্চিমবঙ্গের মানুষ যতটা মানে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, সবাই না, সবাই জানছেন, সবাই জাগ্রত, অনেকেই জেগেছেন, জাগ্রত হয়েছেন বলেই কমেন্ট বক্সে তার প্রতিফলনগুলো দেখি, জাগ্রত হয়েছেন বলেই লাইকে তার প্রতিফলনগুলো দেখি, মানুষ পছন্দ করেন এই বক্তব্যগুলো, তার প্রতিফলনগুলো এখানে আমরা দেখতে পাই। শুধু আমার ভিডিওতে না, যারা বলেন এই নিয়ে কথা বলেন সবার ভিডিওতে এটাই প্রমাণ দেয়। কিন্তু তা সত্ত্বেও এখনো তো মানুষ রয়েছে, এখনো তো মানুষ ভালোবেসে এই রাজনৈতিক দলটাকে ভোট দিচ্ছে। এই সমস্ত ঘটনা তারা দেখছেন। মুখ্যমন্ত্রী বিজনেস সমাবেশে গিয়ে টুল টেবিল নিয়ে তিনি ঘুগনি বেচার পরামর্শ দিচ্ছেন, তা সত্ত্বেও তো তিনি ভোট পাচ্ছেন। তিনি এটা বলে দিচ্ছেন যে চাকরির আশা করো না, কার্যত এটা বলার পরেও তারপরে তো তিনি ভোট পাচ্ছেন। হ্যাঁ, এরপরে অন্য সমাবেশে তিনি গিয়ে বলবেন যে এই হচ্ছে ওই হচ্ছে, কলকারখানা আসছে, আইটি আসছে, ও আসছে ও আসছে, সেটা চোখে দেখা যায় না, কিন্তু তার সত্ত্বেও তো বিশ্বাস করছি আমরা। এনিওয়ে, কিছু বলার নেই, আপনারাই বলুন। কতবার বলবো, কিছু বলুন, আপনারা বলুন। এবারের নির্বাচনটা শেষ নির্বাচন, এই নির্বাচন যদি না হয় তাহলে প্রতিবাদের ভাষাটাই ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো এখানে।